অনেকদিন পর মন খুলে মজা করতে পারলাম। কেন যে এর আগে গ্রাম্য ছেলেদের ইউজ করলাম না, তাহলে এই মজাটা আগে থেকেই পেতাম। আপু কি বলেন এইসব আপনি? আর যা আমার সঙ্গে আজ করলেন তার জন্য আপনি একদিন না একদিন পস্তাবেন। ধ্যাৎ, কি শুরু করলে বলো তো? তুই মজা পাস নাই যেখানে আমার দিকে সবাই হট দৃষ্টিতে তাকায়, একটাবার কাছে পাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা করে, আর সেইখানে কিনা তুই কাছে পেয়েও কান্না করছিস? আপু আমি অন্যান্য ছেলেদের মতো একদমই না। আমি তো আপনার দিকে ভালোভাবে তাকাইনি পর্যন্ত, আর আপনি কিনা আমাকে উঠে নিয়ে এসে। চুপ কর, এত ন্যাকা কান্না করছিস কেন? তুই বাহিরে যতই কান্না করিস না কেন, ভেতরে ভেতরে তো অনেক খুশি হয়েছিস। তোদের মতো ছেলেদের বোঝার বাকি নেই যে তোরা কি চাস। কথাটা বলেই স্বাধীনের মুখের উপর নেহা তার ব্যাগ থেকে টাকা বের করে ছুঁড়ে দিয়ে চলে যেতে যাবে, তখনই স্বাধীন উঠে নেহার হাত ধরে নিজের দিকে ঘুরায়, টাকাগুলো নেহার হাতে বুঝিয়ে দিয়ে বলে, আপু আপনি আমাকে যেরকম ছেলে মনে করছেন আমি ওই রকম না। আপনি হয়তোবা টাকা দিয়ে দেহকে সুখ দেন, বাট আমি ওই রকম কেউ না। আপনার উচিত হবে ওই রকম কাউকে খুঁজে বের করার। আসি আমি। কথাটা বলে স্বাধীন সেখান থেকে চলে আসে। নেহা অবাক হয়ে যায়। ফকিন্নির বাচ্চার আবার অ্যাটিটিউড কি? সেই তো বিপদে পড়লে হাত পা জড়িয়ে ধরে টাকা চাইবে, আর ওর কাছে যাব না, অন্য কাউকে খুঁজে বের করতে হবে। কথাগুলো বলেই নেহা রুমের বাহিরে হয়, তখনই তার বান্ধবীরা আসে। কিরে, ছেলেটার ওইটা কেটে দিয়েছিস নাকি? কান্না করতে করতে চলে যাচ্ছে, আসতেও রাজি হচ্ছিল না। আরে কি বলিস তোরা? এসব ফকিন্নির বাচ্চা হয়ে এত অ্যাটিটিউড দেখায় তা বলার মতো না। সেই তো পাগল হয়ে পরে আদর করেছে, পরে কি হলো আল্লাহই জানে, কান্না করতেছিল। তোকে তো আগেই বলেছিলাম ও কলেজে নতুন এসেছে, ওসব করার ওর সঙ্গে কোনো দরকারই নেই, কিন্তু শুনলে আর কই। আচ্ছা চল দেখি কি হয়। আচ্ছা চল। আর বাসায় এদেরকে একদমই আনা যাবে না। বাবা মা আজকে চলে আসবে, ফোন করেছিল, কখন যে আসে তাই অনেক ভয় পাচ্ছিলাম। কথাটা বলে বাহিরের দিকে যেতে যাবে, তখনই দরজা দিয়ে নেহার মা বাবা ভিতরে প্রবেশ করে। কিরে মা, তোরা সবাই একসঙ্গে? আর এখন না তোদের কলেজের সময়, তাই এখানে কি করিস? না মানে আঙ্কেল, এই নেহা, তুই কিছু বলছিস না কেন? বাবা বাড়িতে ওয়ালেট রেখে গিয়েছিলাম। কলেজে যাওয়ার পরে মনে পড়ে, তাই বান্ধবীদেরকে নিয়ে আসি। তা তোমরা এত সকালে চলে এসেছো, ফোন করে বললে যে তোমাদের ফ্লাইট বিকেলের দিকে, আসতে আসতে রাত হবে। আরে না, বলিস না, রাতের ফ্লাইটে 2টা সিট ফাঁকা ছিল, ওই টিকিট কেটেই চলে এসেছি। ও আচ্ছা, তাহলে বাবা তুমি যাও, আমরা কলেজে যাই। তারপর নেহা তার বান্ধবীদেরকে নিয়ে কলেজে চলে যায়, গিয়ে ক্লাস করে, কিন্তু স্বাধীন নেই। অন্যদিকে স্বাধীন সোজা তার হোস্টেলে চলে যায়। গোসল করে ফ্রেশ হয়ে খাটের উপর শুয়ে থেকে ভাবতে লাগে। মা বাবা এর কারণে হয়তোবা আমাকে ঢাকায় আসতে দিচ্ছিল না। তারা জানে ঢাকার মেয়েরা কী রকম, আর আমিও তো আসতাম না। যদি আগে জানতে পারতাম। না এসে যত পড়েছি, লেখাপড়া তো আমাকে করতেই হবে, বড় তো হতেই হবে, মা বাবার মুখ উজ্জ্বল করতেই হবে। শুধু নেহা আর মেয়েগুলোর কাছ থেকে দূরে দূরে থাকতে হবে, তাহলেই চলবে। স্বাধীন খাটের উপর বসে থেকে কথাগুলো ভাবছিল, তখনই তার বন্ধু রুমে প্রবেশ করে স্বাধীনের কাছে এসে বলে, কিরে, তোকে নেহাপু আর ওর বান্ধবীরা উঠে কোথায় নিয়ে গিয়েছিল? সবাই কানাঘোষা করলো, উল্টোপাল্টা কথা বলল যে। স্বাধীন তার বন্ধুর উত্তরে কি বলবে বুঝতে পারে না, আমতা আমতা করতে থাকে। না মানে কিছু না, ওনারা এমনিতেই নিয়ে গিয়েছিল। আমাকে ভুল বুঝে পরে ছেড়ে দিয়েছে, তাই আমি কলেজে না গিয়ে বাসায় চলে আসছি। যাক, তাহলে ভালোই ভালোই বেঁচে গিয়েছিস, না হলে ওরা যা বলল তা তো শুনে আমার গা ঠান্ডা হয়ে যেতে নিয়েছিল। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, কাজে যাবার সময় হয়ে গিয়েছে। আচ্ছা ওয়েট, দাঁড়া, আমি ফ্রেশ হয়ে আসছি, খাওয়া দাওয়া করে দুজনে বেরিয়ে পড়ব, সময়ও আছে হাতে অনেক। তারপর স্বাধীনের বন্ধু ওয়াজ শুনে চলে যায় গোসল করতে। অন্যদিকে স্বাধীন মোবাইল দেখতে লাগে।
একটু পর স্বাধীনের বন্ধু গোসল করে বাইরে আসে, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে। দুজনে বেরিয়ে যায় কাজের জন্য। আপনারা হয়তো ভাবছেন কিসের কাজ। ওরা পড়ালেখার পাশাপাশি হাত খরচ চালানোর জন্য পার্ট টাইম একটা রেস্টুরেন্টে জব করে। বলতে বলতে দুইজন রেস্টুরেন্টে চলে আসে। তারপর রেস্টুরেন্টে টি শার্ট পরিধান করে কাজ করতে লাগে। তখনই নেহা তার বান্ধবীরা কলেজ শেষ করে সে পথ দিয়ে যাচ্ছিল। তখনই নেহার বান্ধবী বলতে লাগে, নেহা দেখ তো, ওই ছেলেটা না, যাকে আজ তুই উঠিয়ে নিয়ে গিয়েছিলে, আমাদের তো কিছুই করতে দিলি না। নেহা গ্লাস নামিয়ে বাহিরে তাকায়, দেখে স্বাধীন রেস্টুরেন্টের মধ্যে কাজ করছে। ওই তো কিন্তু নামও মনে পড়ছে, স্বাধীন। আচ্ছা চল, ওকে একটু বাজিয়ে আসি। আর তোদের দিনই, কারণ নতুন ছিল, আমি দেখেই বুঝতে পারছিলাম, তাই আর ছেলেটার উপরে বেশি চাপ দেইনি। না হলে আবার কিছু হয়ে যেত, তখন কি হতো, আমাদের শুধু শুধু পুলিশের চক্করে পড়তাম। দেখ, আমি বলি কি, ছেলেটাকে আর না জ্বালায়ে ও কাজ করছে, ওর মতো কাজ করতে দে। আর নেহা, তোদের সবাইকেই বলছি, এই সব বাদ দে, বিয়ে করে নে, তখন আর বাহিরের ছেলেদের দিকে নজর যাবে না। স্বামী নিয়ে যত খুশি তত করিস। চুপ করতো, তা করলে তো করাই যায়, সমস্যা কি? বাট ছেলেরা যেমন এক গাড়িতে কখনো আসক্ত হয় না, তো আমরা কেন হব এক পুরুষে আসক্ত? দেখ, সব ছেলেরাই কিন্তু এক নয়। হ্যাঁ, তোকে একটা ছেলে চিট করেছে তার মানে এই না সবাইকে এক ভাববি। আর তোদেরকে আমি কখনোই বুঝিয়ে বলতে পারবো না, তোদের যা ইচ্ছা তাই কর, বা আমি তোদের সঙ্গে আর নেই। আরে যা তো বাল ভিত্তু কোথাকার, আমাদের সঙ্গে এতদিন থেকেও তুই তোর মধ্যে থেকে একটু ভীতুগিরি গেল না? তারপর সবাই গাড়ি থেকে নেমে পড়ে। নেহার বান্ধবী যে ভয় পাচ্ছিল, সে নেমে রিক্সা নিয়ে তার বাড়ির দিকে চলে যায়। অন্যদিকে নেহা গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টে যায়। স্বাধীন নেহাকে আর তার বান্ধবীদেরকে দেখে ভয় পেয়ে যায়। তারপর নেহা আর তার বান্ধবীরা সবাই একটা টেবিলে গিয়ে বসে। স্বাধীন কোনো কাজ করছিল, তখন তার বন্ধু পিছন থেকে এসে বলতে লাগে, স্বাধীন, টেবিল থেকে অর্ডার নিয়ে আয়। দেখ ভাই, আমি ওদের কাছ থেকে অর্ডার নিয়ে আসতে পারবো না। একবার মরতে মরতে বেঁচে গিয়েছি, তুই যা, আমি পারবো না। আমি যে কাজ করছি ওটাই করি। দেখ, ওরা কেন এসেছে এইখানে সেটা আমি ভালো করেই জানি। প্লিজ তুই যা না ভাই, একবার তো ওদের সঙ্গে তোর পরিচয় হয়েছে, আমার তো তাও নেই। প্লিজ তুই যা। তারপর দুজন কিচেন রুমের মধ্যে জোরাজুরি করতে লাগে। এমন সময় ম্যানেজার আসে। স্বাধীন আর তার বন্ধু দুজনেই দাঁড়িয়ে পড়ে। ম্যানেজার এসে বলে, কি ব্যাপার, তোমরা দুজন এখানে কি করছো? আর বাইরে 3 নম্বর টেবিলে অনেকে বসে আছে, এখনো অর্ডার নিয়ে শুনি কেন? না মানে স্যার, আমি তো কাজ করছি, তাই স্বাধীনকে বললাম যেতে, কিন্তু যাচ্ছে না। স্বাধীন, কি হয়েছে তোমার? যাও, মনোযোগ দিয়ে কাজ করো। 3 নম্বর টেবিল থেকে অর্ডার নিয়ে আসো, আর এখানে যা করার দরকার তা সৌরভে করে নেবে। কথাটা বলেই ম্যানেজার চলে যায়। স্বাধীন রেগে তার বন্ধুর পিঠে একটা খুশি দেয়। তারপর সেখান থেকে চলে আসে নেহাদের কাছে অর্ডার নেবার জন্য। এক্সকিউজ মি ম্যান, আপনাদের অর্ডারটা বলবেন? ও, তুই এখানে এখানে কি কাজ করিস? হ্যাঁ ম্যাম, এইখানে কাজ করি। প্লিজ আপনাদের অর্ডারটা বললেন। ও আচ্ছা, লেখাপড়াও করিস, কাজ করিস, যাক ভালোই তো। তোদের ফ্যামিলি কি তোকে টাকা দিতে পারে না লেখাপড়া করার জন্য? পার্ট টাইম কাজ করতে হবে তোকে? সরি ম্যাম, এটা আমার পার্সোনাল বিষয়, আর পার্সোনাল বিষয় নিয়ে এখানে কথা বলতে চাই না। ও আচ্ছা, পার্সোনাল ওয়ালেট, তোকে একটা জিনিস দেখাচ্ছি। কথাটা বলেই নেহা ফোন বের করে তারপর একটা ভিডিও অন করে স্বাধীনের দিকে এগিয়ে দেয়। স্বাধীন ভিডিওটা দেখে অবাক হয়ে যায়। ফোন হাতে নিয়ে ভিডিও বন্ধ করে। আরে ফোন বন্ধ করলি কেন? দেখ, এর থেকেও তোর কিছু পার্সোনাল থাকলে থাকতেও পারে। সরি ম্যাম, এইটা আমার কাজের জায়গা। প্লিজ আপনি আমাকে কাজ ছাড়া অন্য কোনো কিছু জিজ্ঞেস করেন না। ম্যানেজার দেখলে আমাকে চাকরি থেকে বের করে দেবে। আপনার পা হাত জোর করে বলছি ম্যাম। ও আচ্ছা, যা তাহলে গিয়ে 6টা পিক জানিয়ে আয়। ও আচ্ছা, সঙ্গে আরও কিছু আনবো? না, আর কিছু আনতে হবে না। আর একটা কয়টা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসিস। তোর আর কিছু খাবি? না না, আর কিছু খাবো না, যাকে খাবো তুই তো দিলিই না।
কথাটা বলে নিহার বান্ধবী তার জিহবা দিয়ে ঠোঁট ভিজাতে লাগে। স্বাধীন ভয় পেয়ে যায়, সেখান থেকে রীতিমতো দৌড়ে চলে যায়। তারপর পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে, তাদেরকে দেয়। তারপর সবাই খেয়ে নেয়। স্বাধীন বিল নিয়ে আসলে বিল সঙ্গে 1000 টাকা টিপস দেয়। তারপর নেহা আর তার বান্ধবীরা সেখান থেকে চলে আসে। সবাই গাড়িতে উঠে বসতেই নেহার বান্ধবী বলে, কি রে নেহা, তোর কি হয়েছে বলতো? রেস্টুরেন্টে গেলাম ছেলেটাকে অপমান করার জন্য, আর সেখানে তুই কিনা ছেলেটাকে কিছু না বলেই চলে আসলি। আরে বাদ দে না, ছেলেটার দিকে ভালোভাবে তাকিয়ে আছিস, দেখেছিস কতটা ভয় পেয়েছিল আমাদের দেখে। আর ওকে দেখলেই তো মনে হয় গরিব ঘরের ছেলে, লেখাপড়ার খরচের জন্য হয়তো বা পার্ট টাইম কাজ করে। ছেলেটাকে অপমান করে রেস্টুরেন্ট থেকে বের করে নিয়ে আমাদের কি লাভ বল? বসলাম না তাতে তোর কি? আর ছেলেটার উপরে তোর এই মায়া কেমন যেন লাগছে আমার। ছেলেটা কি আবার পছন্দ করে ফেললি না তো? দেখ, তোরাও না তুই কি বলিস, আমি আর পছন্দ দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করা আমার দ্বারা সম্ভব না। কথাটা বলে নেহা গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে লাগে। গাড়ি চালাচ্ছিল আর ভাবছিল, আসলেই তো রিয়া, মিথ্যা কথা বলিনি। কেন জানি ছেলেটার কাছে গেলে অনেক দুর্বল হয়ে যাই, কিছু 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 করতেও পারি না। আচ্ছা, আমি কি দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করছি? দ্বিতীয়বার বিশ্বাস করে ধোঁকা খেতে চাইছি না। না 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 না, কি ভাবিস এইসব নেহা? তুই দ্বিতীয়বার কাউকে এই মনে জায়গা দেওয়া যাবে না। ওই নেহা, কি রে, আমাদের কথা কি তোর কানে যাচ্ছে না? হোস্টেল তো রেখে আসলি, তোর বাসায় নিয়ে যাবি নাকি আবার হোটেলে যেতে হবে ফ্রেশ হতে? ও সরি সরি, আচ্ছা তোদের এইখানে নামিয়ে দিতেছি, চলে যা। দেখ, যাই করিস না কেন নিজের দিকে খেয়াল রাখিস, আর বেশি চিন্তা করিস না। নেহা তার বান্ধবীর দিকে রেগে তাকায়। এটা দেখে নেহার বান্ধবী নেহার কানে কানে এসে বলতে লাগে, তুই যে সবার মাঝে ছেলেটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলি বেশ কিছুক্ষণ, এটা কিন্তু আমার চোখ ফাঁকি দেয় নাই। দেখ, কেউ দেখতে পাক আর না পাক, আমি কিন্তু ঠিকই দেখতে পেয়েছি। কথাটা বলে নেহার বান্ধবী সেখান থেকে দৌড় লাগায়। তারপর সোজা হোস্টেলে ঢুকে যায়। নেহা দেখে গাড়ি স্টার্ট দিয়ে বাসায় যেতে লাগে। বাসায় গিয়ে গাড়ি পার্কিং লটে রেখে মেইন দরজা দিয়ে ঢুকে তার রুমের দিকে যাচ্ছিল, তখনই বসার রুম থেকে নেহার বাবা বলতে লাগে, নেহা, এদিকে আয়, তোর সঙ্গে কিছু কথা আছে। কি কথা বাবা? এমন জরুরি ভাবে বলছো? কলেজ থেকে আসলাম ফ্রেশ হয়ে, তারপর না হয় বলো। আরে কি শুরু করছো তুমি? সত্যি নাও তো হতে পারে। আচ্ছা মা, তুই যা, ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে আয়, তোর সঙ্গে কিছু কথা আছে। ঠিক আছে মা। কথাটা বলি নেহা তার রুমে চলে যায়। নেহার বাবা রেগে নেহার মায়ের দিকে তাকায়। আরে তুমি শুধু শুধু রেগে যাচ্ছ কেন? এই বয়সে একটু একটু এরকম হবেই, সময় হলে ঠিক হয়ে যাবে। তাই বলে একটা ছেলেকে জোর করে কলেজ থেকে উঠিয়ে নিয়ে এসে, ছি, আমার ভাবতেও লজ্জা হচ্ছে। তোমার কথা আমি একদম আর শুনবো না। তোমার কথা শুনে শুনে মেয়েটাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছি। ওকে বিয়ে দেবেও। আমার বন্ধুকে ফোন করেছি, ও আর ওর ফ্যামিলি একটু পরে চলে আসবে। কিন্তু নেহার কোনো পারমিশন ছাড়া তুমি জোর করে নেহাকে বিয়ে দিতে চাচ্ছ। আর জানো তো ও কি রাগী যদি বিয়ে করতে রাজি না হয়। রাজি না হয়ে কোথায় যাবে? যখন এই বড়লোকই ধন সম্পদ থেকে ওকে বহিষ্কার করতে চাইবো, তখন দেখবে ঠিক রাজি হয়ে যাবে। অন্যদিকে নেহা চিন্তিত হয়ে ফ্রেশ হয়ে নেয়। ভাবতে লাগে কি এমন জরুরি কথা তার বাবা এত রেগে আছে। ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। তারপর তার বাবার পাশে বসে পড়ে। হাত জড়িয়ে ধরে নেহার বাবা নেহার হাত সরিয়ে দেয়। নেহা অবাক হয়ে যায়, খানিকটা দূরে গিয়ে বসে। কি হয়েছে বাবা? দেখে তো মনে হচ্ছে অনেক রেগে আছো তুমি। রেগে থাকবো না তো আর কি? তোকে বাসায় রেখে যে না একটা মাস আমি আর তোর মা বাইরে গিয়েছি ঘোরার জন্য, আর তুই কি শুরু করে দিয়েছিস? বাড়িতে ছেলেদেরকে নিয়ে আসিস, যারা আসতে চাইতো না তাদেরকেও জোর করে উঠে নিয়ে আসিস। কলেজ থেকে তুই সহ তোর বান্ধবীরা এই বাড়িটাকে আবাসিক হোটেল বানিয়ে ফেলেছিস। কি বলো বাবা তুমি এসব? আর কে বলেছে? কেন, তুই সেটা শুনে কি করবি? নাকি তোর গুন্ডি বান্ধবীদেরকে নিয়ে তাকে মারবি? দেখ, আজ না হয় নিজের মানুষ দেখেছে, কাল অন্যরা দেখবে। সবাই সামনে আমার মাথা নিচু হয়ে যাবে। আমি চাই না তোর কারণে আমার মাথা নিচু হোক। তো আমি সিদ্ধান্ত নিয়েছি তোকে বিয়ে দিব। কি বলছো বাবা তুমি? বিয়ে মানে? বিয়ে দিয়ে দেব।
আমি আর তোর মা সিদ্ধান্ত নিয়েছি, আর রেডি হয়ে গিয়ে একটু পর আমার বন্ধু আর তার ছেলের আসবে তোকে দেখার জন্য। যদি পছন্দ হয় আজকে এঙ্গেজমেন্ট শেষ করে ফেলবে, তারপর দিনক্ষণ ঠিক করে তোদের বিয়ে দিয়ে দিব। দেখো বাবা, তোমার সিদ্ধান্তে আজ পর্যন্ত আমি দ্বিমত জানাইনি, কিন্তু আমি বিয়ে করতে পারবো না, এটাই আমার লাস্ট কথা। তুমি তোমার বন্ধু কি নাকি কাকে কথা দিয়েছো সেটা আমি জানতে চাই না, আর তাদেরকে আসতেও মানা করে দাও। আমি জানতাম তুই এরকম কিছুই বলবি। তোর তো আর বিয়ে করতে মন চাইবে না। 1000টা ছেলে নিয়েছি, বাবা হয়ে বলতেও আর আমার লজ্জা করছে। আর তুই কিনা সেইখানে, তুই আর ছোট নেই যে তোকে বুঝিয়ে বলতে হবে। যদি বিয়েতে রাজি না হস তাহলে তোকে আমার ত্যায্য কন্যা করে দেব। টাকা থাকলে বৃদ্ধ বয়সে যে কেউ আমাদের দেখবে। ও তাই? আচ্ছা ঠিক আছে, তোমাদের কার্যকন্যা করতে হবে না, আমি নিজেই বাসা থেকে চলে যাব। আর তোমাদের তো অভ্যাস আছেই, ফুপিকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছিলে না, কি যেন কাজের ছেলেকে বিয়ে করার জন্য ত্যায্য কন্যা করে দিয়েছিলে। নানু, সেই অভ্যাস তোমাদের মধ্যেও আছে। থাকো তুমি তোমার ধন সম্পদ নিয়ে, আমি বের হয়ে গেলাম। নেহা কথাটা রেখে বলে। নেহার মা নেহার কাছে গিয়ে বসে বুঝাতে লাগে। দেখ মা, আমি তো আর তোর খারাপ চাই না। তোর বয়স হয়েছে, আর তুই যা করেছিস তোর বাবা শুনে অনেক কষ্ট পেয়েছে, তাই বিয়ে দিতে চাইছে। তুই যদি বিয়ে করতে না চাস তাহলে সমস্যা নেই, কিন্তু এইসব আর প্লিজ করিস না। আর যদি পছন্দ করা ছেলে থাকে তাহলে বল, আমরা বিয়ে দিয়ে দিয়েছি। তোমার আর কথা বলতে হবে না, আমি যা বলেছি তাই ওকে বিয়ে করতে হবে, না হলে এই বাড়ি থেকে চলে যেতে হবে। তারপর নেহার মা নেহাকে বুঝিয়ে বলতে লাগে। নেহা বুঝতে পারে, বিয়েতে রাজি হয়, কিন্তু তার মাথায় কোনো রকম প্ল্যান বিরাজ করে। তারপর নেহা তার রুমে চলে যায়, ফ্রেশ হয়ে রেডি হতে লাগে। নেহার বাবা মেয়ের মতিগতি একদমই বুঝতে পারেন না। এর আবার কি হলো? এই বিয়েতে রাজি হতে চাইছিল না, এখন আবার বিয়ে করার জন্য রেডি হতে যাচ্ছে। তোমার মেয়ের মাথায় যে কি বুদ্ধি ঘুরপাক খাচ্ছে আল্লাহ জানে। ধ্যাত, তুমিও না শুধু শুধু মেয়েকে ভুল বোঝো। ভুল বোঝা বাদ দাও, হয়তো বা নিজের ভুল বুঝতে পারছে তাই রাজি হয়েছে। না না, তোমার মেয়েকে আমি ভালো করে চিনি, ও এত সহজে শোধরানোর বান্দা না। তুমি বসে থাকো, তোমার সন্দেহ নিয়ে আমি গেলাম। কথাটা বলেই নেহার মা উঠে কিচেন রুমে চলে যায় রান্না করার জন্য। কোনোদিকে নেহার রুমে গিয়ে রেডি হতে লাগে, অন্যদিকে স্বাধীন। কিরে, নেহা আপুরা তোকে টিপস দিয়ে গেল আর তোর সঙ্গে কিছু করলেও না? স্বাধীন নিজে যেন অবাক হয়ে যায়, ভেবেছিল আজ তার এই চাকরির শেষ দিন। কিরে, তোকে এত করে বলছি, কথা কানে যায় না? ওরা তো কেউ অপমান না করেই চলে গেল। আমি কি জানি আমাকে বলছিস কেন? যা ওনাদের কাছ থেকে শুনে আয়, কেন আমাকে অপমান না করে চলে গেল? তোর তো মনে হয় অনেক কষ্ট হচ্ছে, আমাকে অপমান করে নাই। কষ্ট তো হচ্ছেই তোর পকেটে গরম গরম 1000 টাকার নোট দেখে, যেটা তোকে টিপস দিয়েছে। দেখ, আগে যদি জানতাম তাহলে আমিই আসতাম অর্ডার নেওয়ার জন্য। 1000 টাকা অন্তত টিপস তো পেতাম। স্বাধীন ভেঙচি কেটে চলে যায়, অন্যদিকে তার বন্ধু কাজ করতে লাগে। দেখতে দেখতে কাজ শেষ হয়ে যায়। রাতে দুজনে খাওয়া দাওয়া করে বাসায় চলে যায়। নেহা রেডি হয়ে সোফায় বসে আছে। নেহার বাবা একটা ছেলের সঙ্গে কথা বলছে। নেহা ছেলেটাকে দেখে রেগে একাকার হয়ে যায়, শুধু সময় খুঁজতে লাগে কখন আলাদা কথা বলতে দিবে। যাক বন্ধু, আমরা তো অনেক কথাই বললাম, যাদের বিয়ে তাদের মতামত নেওয়ারও তো দরকার আছে। যা বাবা, তুই নে, আমাকে নিয়ে ছাদে যা, কথা বলে আয়। ঠিক আছে বাবা। না না, তার কোনো দরকার হবে না। তুমি রাজি, তোমার বাবা রাজি, নেহা মা রাজি, আমিও রাজি। তো এঙ্গেজমেন্ট ফ্রেন্ড, আজ আর বিয়ে কিছুদিন পর, দিনক্ষণ এখনই পাকা করে। আরে বন্ধু, এত তাড়াহুড়া করছিস কেন? আমরা তো হারিয়ে যাচ্ছি না। যাক না, দুজন কথা বলে আসুক। ওদের লাইফ দুজন একসঙ্গে কাটাবে, ওদের একান্তে কথা বলা দরকার আছে। তারপর নেহা আর ছেলেটা দুজনে ছাদে যায় এখান থেকে কথা বলার জন্য। কোনোদিকে নেহার বাবা মাথায় হাত দিয়ে ভাবতে লাগে। যাক, এখন যে কি হয়, মনে হয় তো নেহা এই বিয়েতে রাজি হবে না। ছেলেটা কি উল্টাপাল্টা কিছু না বললেই হয় এখন। কিরে, কই হারিয়ে গেলি? ভাবি চা করে নিয়ে এসেছে, তোকে বলছি নেবার জন্য নে। ও সরি। অন্যদিকে ছেলেটা আর নেহা তো দুজনে ছাদে যায়। ছেলেটা নেহার পাশে এসে দাঁড়ায়।
নেহা কি করবে বুঝতে পারে না, আচমকাই ছেলেটার গলায় চেপে ধরে। আরে আরে কি শুরু করলেন আপনি? প্লিজ কথাটা ছাড়েন। এভাবে ধরছেন কেন? হুবহু হাজব্যান্ডের কেউ কভার ধরে এভাবে? হবু হাজবেন্ড মানে কে? আমার হাজবেন্ড তোকে মেরে আমি এইখান থেকে নিচে ফেলে দিব। তার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম কখন তোকে ছাদে নিয়ে আসব। যাক, তোকে নিয়ে এসেছি, এখন ফেলে দেব। আরে আরে কি শুরু করলেন আপনি? প্লিজ কলারটা ছাড়েন। আমাকে কি দেখে তোর মনে হয় আমি তোর সঙ্গে মজা করছি? ভালোই ভালোই বলছি নিচে গিয়ে বিয়েতে না করবি, না হলে তোকে যদি নেক্সট টাইম দেখি তাহলে কিন্তু আমি তোর বান্ধবীদেরকে নিয়ে তোকে উলঙ্গ করে পুরো শহর ঘুরাবো। ছি ছি, কি বলেন এসব আপনি? তার মানে আমি বুঝতে পারছি আপনার এই বিয়েতে কোনো মত নেই, তাই আঙ্কেল চাচ্ছিল না যে আমি আর আপনি একসঙ্গে কথা বলি। এই তো ভালো ছেলের মতো বুঝতে পারছিস। এখন নিচে যাবি আর তুই আঙ্কেলকে মানা করে দিবি যে তুই বিয়ে করতে পারবি না। আর যদি রাজি হোস তাহলে কি বললাম মনে আছে তো নিশ্চয়ই? ছেলেটা মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। নেহার ক্রমশই রাগ কমতে লাগে। তারপর দোলনায় গিয়ে বসে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগে, সরি আপনাকে রেগে কথা বলার জন্য। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। যেহেতু বিয়েতে রাজি হচ্ছে না, তাহলে তো নিশ্চয়ই বয়ফ্রেন্ড আছে। আমি বলি কি আঙ্কেলকে তার সঙ্গে পরিচয় করিয়ে দেন, তাহলে আপনাদের বিয়ে পড়িয়ে দেবে। তোকে এত বুঝতে হবে না, আর আমার কোনো বয়ফ্রেন্ড নেই বুঝলি। তোকে যা করতে বলেছি তাই করবি। এক লাইন যদি বেশি বুঝিস তাহলে তোর খবর আছে। ছেলেটা নেহার কথা শুনে ভয় পেয়ে যায়, ছেড়ে দিয়ে নিচে নামতে লাগে। নেহা দৌড়ে সিঁড়ি দিয়ে ছেলেটার সঙ্গে একত্রে নিচে নামতে লাগে। ঘোষ মেজাজে নিচে নামতে লাগে। এটা দেখে নেহার বাবা ভয় পেয়ে যায়, মেয়ের দিকে তাকায়। নেহা চোখের ইশারা দেয়, নেহার বাবা আরো ভয় পেতে লাগে। তা বাবা তোমার কথা বলছে, তা তোমাদের এই বিয়েতে দ্বিমত নেই তো? হ্যাঁ আঙ্কেল, আমার কোনো সমস্যা নেই। এখন আপনারা নেহার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনারা বিয়ের কথা বাড়াতে পারেন সামনের দিকে। ও আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, আমাদেরও কোনো দ্বিমত নেই। আর বিআই সাহেব, এখন এই এঙ্গেজমেন্টটা করি, আর আগামী মাসের 3 তারিখেই বিয়ের দিন, কি বলেন? তা না হয় বুঝতে পারলাম, বাট এত তাড়াতাড়ি? এখন তো মাসের 26 তারিখ, হাতে তো অল্প কিছুদিন বাকি। এত তাড়াতাড়ি কেন? একটা ছেলে ধুমধাম করে বিয়ে দিয়ে দেব, বাসা ভর্তি মানুষ থাকবে, মানুষের চৈতন্যর হয়ে থাকবে বাড়িঘর। কই অল্প কয়েকদিন, 7 দিন কোনো সময় নয়, কিন্তু সব সম্ভব। তারা নিজেদের মধ্যে কথা বলছিল। নেহা রেখে যায়, রেগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। ছেলেটার দিকে তাকায়, দেখে ছেলেটা তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। নেহার আগে দৃষ্টিতে তাকায়। নেহার রাগে হয়ে তাকাতে দেখে ছেলেটা মুচকে একটা হাসি দেয়। এটা দেখে নেহার আরো রাগ দ্বিগুণ হয়ে যায়। মা, কি হলো? তোর আন্টি পড়াচ্ছিস না কেন? পড়িয়ে দিয়েছিল তাকে। নেহা তার মায়ের কথা শুনে উঠে চলে যেতে যাবে, তখনই নেহার বাবা পাশে এসে বসে। নেহার হাত ধরে বসে দেয়, তারপর নেহার হাত দিয়ে জোর করে ছেলেটার হাতে এঙ্গেজমেন্ট রিং পরিয়ে দেয়। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠে রুমে চলে যান। একটু পর ছেলেটার মা বাবা চলে যায়। নেহা রুমের আসবাবপত্র ভাঙতে লাগে। শব্দ শুনে নেহার মা দৌড়ে নেহার রুমের সামনে যায়, দরজায় কড়া নাড়তে লাগে। নেহা মা, কি করছিস? দরজা খোল। কথাটা শুনে নেহা আরো বেশি করে ভাঙতে লাগে। নেহার বাবা নেহার মাকে টেনে নিচে নিয়ে যায়। দেখো, যা করেছি ওর ভালোর জন্যই করেছি, ও কিছু বুঝতে পারবে না। এখন বয়স হোক, ঠিক বুঝতে পারবে। এখন তো পাগলামি করতে দাও ওর পাগলামি, তো আর সঙ্গ দেওয়া যাবে না। চুপ করে থাকো, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না। তুমি তোমার মেয়েকে চেনো না। দেখো, এমন কিছু করবে যা তোমার নাম মাটিতে মিশিয়ে দেবে শুধু শুধু জোর করে বিয়ে দিতে গেলে। কথাটা বলে নেহার মা তার রুমে চলে যায়। নেহার মা বা সোফায় বসে ভাবতে থাকে আসলেই কি সে ভুল করেছে নাকি ঠিক করেছে। দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। সব শেষে বুঝতে পারে যা করেছে সে তার মেয়ের ভালো জন্যই করছে। অন্যদিকে নেহা সব ভেঙে একাকার করে দেয়। অনেক ক্লান্ত হয়ে যায়, খাটে গায়ে এলিয়ে দিতেই ঘুমের দেশে পা দেয়। ওদিকে স্বাধীন তার বন্ধু দুজনে কথা বলতে লাগে, তারপরে দুজনে উঠে পড়তে লাগে। পড়তে পড়তে অনেকটা রাত হলে দুজনে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা স্বাধীনের আজানের ধ্বনিতে ঘুম ভেঙে যায়। তারপর ফ্রেশ হয়ে নামাজ পড়তে চলে যায়। নামাজ পড়ে হেঁটে রুমে এসে দেখে তার বন্ধু উঠে গেছে। নামাজ পড়তে গিয়েছিলে কি তুই? হ্যাঁ, কিন্তু কেন? আমাকেও ডাক দিতি, আমিও তোর সঙ্গে যেতাম।
নামাজ পড়ার জন্য। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে ডাক দেব, তোদের নামাজ পড়ে হাঁটবো। এখনও ঠিক রেডি হও, গিয়ে কলেজে যেতে হবে। আজকে ভালো লাগছে না, আমার মাথা ব্যথা করছে অনেক। তুই যা কলেজে, আমি যাব না। তোর কাছ থেকে সব পড়া শুনে নেব, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে বাড়ি থেকে আমি খেয়ে গেলাম। আর খালা আসলে বলিস সব কিছু কিচেন রুমে আছে, রান্না করে দিয়ে যেন যাই। আরে যা, আমি সব করে নেব। তারপর স্বাধীন ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। নিজে হোস্টেল থেকে খাওয়া দাওয়া করে নেয়, তারপর রিক্সার জন্য অপেক্ষা করে। প্রায় 30 মিনিট পর একটা রিক্সা পায়। তারপর কলেজের নাম বলতেই নিয়ে যেতে রাজি হয়ে যায়। একটু পর রিক্সা করে কলেজে চলে আসে স্বাধীন। রিক্সাওয়ালাকে ভাড়া মিটিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখে ক্লাস শুরু হতে এখনো অনেকটা সময় বাকি আছে। তাই পাশের মাঠের পাশে একটা আম গাছের নিচে গিয়ে বই বের করে পড়তে লাগে। ক্লাসের সময় শুরু হতেই স্বাধীন উঠে ক্লাসের দিকে যেতে লাগে। হঠাৎ নেহা এসে সামনে দাঁড়ায়। স্বাধীন অবাক হয়ে যায়। আপু, তুমি প্লিজ আজকে এইসব কিছু করো না, আজকে আমাকে যেতে দাও, ক্লাস আছে ইম্পর্টেন্ট। দেখ কি বলিস, প্রত্যেক দিন কি আর এসব পড়তে ভালো লাগে? চল আজকে তোর সঙ্গে ঘুরতে যাব। আপু, তোমার তো বান্ধবীরা আছেন, তাদের নিয়ে ঘুরো, আমাকে কোনো দরকার। আর আপু আপনারা নিয়ে যান নাই নাকি? প্লিজ, আর বোঝেন না একটু? স্বাধীনের বাচ্চা সুলভ কথা শুনে সবাই হাসতে লাগে। স্বাধীন হতভম্ব হয়ে যায়, কি বলবে নিজেও বুঝতে পারে না। ব্যাগ কাঁধে নিয়ে দৌড় দেয় ক্লাসের দিকে। এই তোরা দেখছিস কি? ধর একে, পালাচ্ছে, ধর ধর। তারপর সবাই স্বাধীনের কিছু করতে লাগে। একটু দূরে গিয়ে স্বাধীনকে ধরে ফেলে। আপু প্লিজ আমাকে ছেড়ে দেন, যদি না ছেড়ে দেন তাহলে প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে আপনার নামে বিচার দেব যে আপনি আমাকে জোর করে কলেজ থেকে নিয়ে গিয়ে। বল বল, থেমে গেলি কেন? কলেজ থেকে নিয়ে গিয়ে কি যেন বলতে নিয়েছিলি, আর প্রিন্সিপাল স্যার আমাকে কিছুই বলবে না। তুই যতই বলিস না কেন, কারণ এই কলেজের 50% মালিক আমার বাবা। নেহার কথা শুনে স্বাধীন শুকনো ঢোক গেলে। সে বুঝতে পারে তার আর বাঁচার কোনো উপায় নেই। আপু কি শুরু করেছেন আপনি? বলেন তো প্লিজ, আমাকে ছেড়ে দেন। আর আমার এসব করতে ভালো লাগে না, আপনি অন্য কাউকে দেখেন। দেখেন আমার মা বাবা অনেক স্বপ্নেই আমাকে ঢাকায় পাঠিয়েছে লেখাপড়া করার জন্য, আমি তাদের স্বপ্ন পূরণ করতে চাই, প্লিজ আমাকে ছেড়ে দেন। এই তোরা স্যার ওকে আর কেউ ধরবি না। আর শোন, আমি তোকে কোনো ক্ষতি করব না, লাস্ট একটা কথা বলবো, তুই রাখবি না, রাখলেও সমস্যা নেই, জোর করে করব। জি আপু বলেন, আমি যথাসম্ভব চেষ্টা করব আপনার কথা রাখার। বেশি কিছু না, তোকে আমার বিয়ে করতে হবে। দেখ আমাদের মধ্যে যা হয়েছে তার কিছুই হবে না, মানে শুধু বিয়ের কাজে কিছুই নয়। তুই আমার সাথে বাবার কাছে যাবি, তারপর বলবি যে তুই আমাকে পছন্দ করিস আর আমরা বিয়ে করে নিয়েছি, তাহলেই হবে। কি বলেন ম্যাম? সরি, পারবো না আমি এত বড় মিথ্যা কথা বলতে। আর বিয়ে জিনিসটা নিয়ে মশকরা একদমই করতে হয় না। এই তোরা দেখছিস কি? ধর ওকে। বুঝতে পারছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকাতেই হবে। না না, কেউ ধরবে না প্লিজ। আচ্ছা আমি রাজি বিয়ে করতে আমি রাজি, বাট আমার কিছু শর্ত আছে। হ্যাঁ বল। আপু, তোমার সঙ্গে আমি একই রুমে থাকতে পারবো না, আর তোমার মা বাবার কাছে গিয়ে আমি কিছুই বলতে পারবো না, যা বলার তুমি বলবে। আর আরেকটা কথা, আমার কোনো ক্ষতি যেন না হয়, যদি হয় তাহলে আমি সত্যি কথা যখন বলে দেব। দেখ তোকে এসব নিয়ে কিছু ভাবতেই হবে না, তুই চুপচাপ আমার সাথে যাবি, বিয়ে করবি, বাবা মাকে বলবো যা বলার দরকার আমি। তারপর নেহার বান্ধবীরা স্বাধীনকে ধরে নিয়ে গাড়ির কাছে যায়। তারপরে গাড়ি স্টার্ট দিয়ে কাজী অফিসের সামনে দাঁড়ায়। তারপরে এক এক করে সবাই নেমে কাজী অফিসে যায়। নেহা আর স্বাধীনের বিয়ে পড়িয়ে দেয়। আপু এখন আমাকে কি করতে হবে? এখন আমি আমার বাসায় যাব তোকে নিয়ে, বাবা মাকে পরিচয় করিয়ে দিব যে তুই আমার বিয়ে করা হাজবেন্ড, আর আমি যা বলবো তুই মাথা দিয়ে শুধু হ্যাঁ হ্যাঁ বলবি। বাবা যদি কিছু প্রশ্ন করে তোকে কিছু বলার দরকার নেই, যা বলার আমি বলবো, তুই শুধু শুনবি। আর হ্যাঁ, যতদিন আমি না বলবো ততদিন তুই আমার বাসা থেকে আসতেও পারবি না। যদি আসিস আর মা বাবাকে সত্যি কথা বলিস তাহলে তোকে কলেজ থেকে বের করে দিব, আর তোকে জ্যান্ত পুঁতে রাখবো এখানে। কিন্তু আপু।
কোনো কিন্তু শুনতে চাই না আমি। আমি যা একবার মুখ দিয়ে বের করি তা করে ছাড়ি। এখন চুপচাপ করে আমার সাথে যাবি। গাড়িতে উঠতে যাবে তখনই নেহার নজর একজনের দিকে যায়। নেহা গাড়িতে না উঠে তার বান্ধবীদের কানে কানে কিছু একটা বলে। তারপর নেহা গাড়িতে উঠে বসে। একটু পর নেহার বান্ধবীরা সবাই মিলে একটা ছেলেকে ধরে নিয়ে আসে। নেহা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ও, তুমি আগে বললেই হয়, তাহলে আমি চলে আসতাম। বলতেই তো পারতেন যে হুবহু আমাকে ডাকছে। তাহলে কি আর আপনাদের এভাবে জোরাজোরি করে আমাকে ধরে আনতে হয়? ছেলেটার কথা শুনে ঠাস ঠাস ছেলেটার চোখ থেকে চশমাটা খুলে খানিকটা দূরে গিয়ে পড়ে। স্বাধীন গাড়ি থেকে সব দেখে তাকিয়ে তাকিয়ে। খুব শখ তোর, তাই না, আমাকে বিয়ে করার? তোর বিয়ে আজ আমি খোঁচাচ্ছি। ভালোই ভালোই বলেছিলাম যে নিচে গিয়ে সবাইকে বিয়েতে না বলে দিবি, আর উল্টো কি করলি? তুই যে সবাইকে হ্যাঁ বললি, এর উত্তর দেখেছিস? এক মার মারতে মারতে যে পর্যন্ত না রক্ত বের হয় সেই পর্যন্ত ছাড়বি না। নেহার কথা শুনে তার বান্ধবীরা গাড়ি থেকে হকি স্টিক বের করে ছেলেটাকে মারতে লাগে। মারতে মারতে রক্তাক্ত হয়ে যায়, মাটিতে লুটিয়ে পড়ে। এক পর্যায়ে ছেলেটাকে আত্মরা করে ফেলে। স্বাধীন গাড়িতে বসে সব দেখছিল, কিন্তু কি করবে, কিছু করার নেই। তার এক পর্যায়ে নেহা ছেলেটার কাছে গিয়ে বসে কানে কানে বলে, তোকে জীবিত ছেড়ে দিলাম তুই বাবার বন্ধুর ছেলে, তার জন্য। না হলে তোর লাশ এখান পর্যন্ত যেত। আর হ্যাঁ, তুই যদি তোর এই দশা কি করেছে আর আমার কথা বলিস, তাহলে সেই দিন বাঁচতে পারবি না। তারপর নেহা গাড়িতে উঠে বসে, স্টার্ট দিয়ে যেতে লাগে। নেহার বান্ধবীরা হাত ধুয়ে নেয়। স্বাধীন ভয়ে কাঁদতে লাগে। এটা দেখে নেহার বান্ধবী বলে, দুলা ভাই, এভাবে কাঁপছেন কেন? আপনাকে ভয় পেতে হবে না। আপনাকে কিছুই করব না। চেয়েছিলাম আপনার সঙ্গে একটু এনজয় করব, যে হট গুড লুকিং দেখতে, কিন্তু কি আর করার, নেহাত তো আপনাকে বিয়েই করে নিল। ওই, তুই আমার হাজবেন্ডের দিকে নজর দিস কেন? তোর কিন্তু চোখ উপড়ে ফেলবো আমি। সরি, আমাকে ক্ষমা করে দে বান্ধবী। তারপর নেহা অস্ত্রের সামনে গাড়ি দাঁড় করলে তার বান্ধবীরা নেমে যায়। নেহা গাড়ি চালিয়ে বাসায় না গিয়ে নদীর পাড়ে নিয়ে গিয়ে গাড়ি দাঁড় করায়। আপু, আপনি না বললেন যে আপনার মা বাবার কাছে নিয়ে যাবেন, আমাকে পরিচয় করিয়ে দেবেন, তাই এখানে নিয়ে এসেছেন কেন? এমনিতেই আমার যে কোনো মন অনেক খারাপ, তখন এখানে বসে থাকি। ও আচ্ছা, মন অনেক খারাপ আপনার, তা কি কারণে জানতে পারি? নেহা কিছু না বলে খানিকটা দূরে গিয়ে বেঞ্চের উপরে বসে পড়ে। স্বাধীনের মনে অনেক প্রশ্ন ঘুরপাক খেতে লাগে, তাই নেহার পাশে বসে পড়ে। আপু, কিছু মনে করবেন না, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি? বল, কি বলবি? আচ্ছা, আপনি আমাকে কেন বিয়ে করলেন? আমি ছাড়া তো আরও অনেকেই ছিল কলেজে। আর বিয়েটা করলেনই বা কেন? তখন যে ওই ছেলেটাকে মারলাম, ও তো আপনাকে বিয়ে করতে চেয়েছিল, তাকে বিয়ে করলেন না? দেখে মনে হলো ছেলেটাও রাজি ছিল, বল্টু বিয়ে না করে ওনাকে মারলেন বেধড়ক। ওকে মারবো না তো কি করব? তোকে বাসায় নিয়ে গিয়েছিলাম, বাবা কিভাবে যেন জানতে পেরে গিয়েছিল অনেক কথা বলে, তাই বাবা তার বন্ধুর ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে। আমি রাজি হই না, বাবা জোর করে আমার বিয়ে ঠিক করে। ছেলেটাকে সাথে নিয়ে যাই নিরিবিলি কথা বলার জন্য, সব খুলে বলি, যেন বিয়েতে রাজি না হয়। উল্টো নিচে এসে তার মতো চেঞ্জ করে ফেলে, আমাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। অনেক রাগ হয়, বাবাকে বুঝিয়েও কোনো কিছু করতে পারি না। তারা চলে গেলে ঘরের আসবাবপত্র সব ভেঙে ফেলি। বাবা মা দেখেও যেন না দেখার ভান করে থাকে, তাই কোনো কিছুই মাথায় আসে না। তখনই তোর কথা মনে পড়ে, তাই ভাবলাম তোকে বিয়ে করি, মা বাবার সামনে নিয়ে গিয়ে দাঁড় করাই যে আমি আর তুই একে অপরকে ভালোবাসি। এইটা বললেই পারতেন, আমাকে অযথা বিয়ে করার কি দরকার ছিল? তুই আমার বাবাকে জানিস না, সে অনেক চালাক। এমনিতেই তার কোম্পানি বাংলাদেশের টপ 10-এ আসেনি, অনেক হার্ডওয়ার্ক করে এসেছে। না, বুঝতে পারছি, কিন্তু আপু যদি আমার মা বাবা জানতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে। আমাকে ডিভোর্স দিয়ে দিয়েন। সেটা তোকে বলতে হবে না, সময় মতো তোকে ডিভোর্স দিয়ে দিব। ঠিক আছে, ধন্যবাদ আপু। আর আরেকটা প্রশ্ন, আরও অনেক তো ছেলে ছিল, তাদেরকে রেখে আমাকে কেন বিয়ে করলেন? সত্যি কথা বলতে আমি একজনকে অনেক বিশ্বাস করেছিলাম,
কিন্তু সে আমাকে ভালোবাসেনি, আমার টাকাকে ভালোবেসেছে। সেই থেকে আমি আর কখনো কাউকে ভালোবাসিনি। আর আমার বান্ধবীরা প্রতিনিয়ত ছেলেদের নিয়ে ফুর্তি করত, তাই আমারও একটু ইচ্ছে হয় আর তোকে তুলে নিয়ে আসি। সব শেষ করার পর যখন তোকে টাকা দিতে চাই, তুই কতগুলো টাকা দেখেও চোখ ফিরিয়ে নিস। এটাই আমার ভালো লেগেছে। তোর জায়গায় অন্য কোনো ছেলে থাকলে কি করতো জানিস? অনেক অনেক টাকা চেয়ে বসতো। টাকা আমার কাছে কিছুই না, কিন্তু আমার মূল্যবোধ বড় বিষয়। তারপর স্বাধীন আর নেহা দুজনে কথা বলতে লাগে। তখন একটা বাচ্চা মেয়ে ফুল নিয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। ভাইয়া ভাইয়া, একটা ফুল নেন না, আপুকে ফুল দিন, আপুর কপালে ফুল অনেক ভালো মানাবে। প্লিজ ভাইয়া, একটা ফুল নেন না। সকাল থেকে এখনো পর্যন্ত একটাও ফুল বিক্রি করতে পারি নাই। সবগুলো ফুল ধীরে ধীরে মরে যাচ্ছে। 500 টাকা দিয়ে কিনেছি, যদি 1 টাকাও বিক্রি করতে না পারি তাহলে বাড়িতে না খেতে পেয়ে ছোট ভাই আর মা মারা যাবে। কি বলো আপু, তুমি এতটুকু মেয়ে হয়ে বাড়িঘর সামলাও, তা তোমার বাবা নেই? না ভাইয়া, বাবা নেই। বাবা অন্য আর একটা মেয়েকে বিয়ে করে তাকে নিয়ে অন্য জায়গাতে থাকে। আর এইদিকে মা, আমি, আমার একটা ছোট ভাই, আমরা বস্তিতে থাকি। আর মা অধিকাংশ সময় অসুস্থ হয়ে থাকে। আচ্ছা, কিন্তু আপু আমি তো ফোন নেব না, তারপর তুমি এই টাকাটা রেখে দাও। জানি এই টাকা দিয়ে কিছুই হবে না, তারপরেও রেখে দাও। আর দেখো ওই দিকে গিয়ে ফুল বিক্রি করতে পারো কি না। ঠিক আছে ভাইয়া, ওই দিকে যাই। আর মনে হয় না আজকে ফুলগুলো বিক্রি করতে পারবো, সেই ফেলে দিতে হবে। এর থেকে তুমি কয়েকটা ফুল রেখে দাও। তারপর মেয়েটা কয়েকটা ফুল স্বাধীনের দিকে এগিয়ে দেয়। স্বাধীন আর না করে না, ফুলগুলো হাতে নিয়ে নেয়। অন্যদিকে নেহা পাশে বসে থেকে সব দেখছিল। নেহা স্বাধীনকে যতই দেখছে ততই যেন অবাক হচ্ছে। পাশ দিয়ে মেয়েটা যেতে নিলে নেহা মেয়েটাকে দাঁড় করায়। আপু, কিছু বলবা? ভাইয়ার সঙ্গে রাগ হয়েছে তোমার, তাই না? না হলে দুজনের মধ্যে এতটা দূরত্ব কেন? ভাইয়াকে ফুল দিয়েছি, ফুলগুলো নিয়ে ভাইয়াকে ক্ষমা করে দিয়ে নিজের কাছে নিয়ে নিও। এইটুকু কিছু হয়ে এত কিছু তুমি কিভাবে বোঝো? হ্যাঁ, এই নাও আপু, এই টাকাগুলো নিয়ে তোমার মার কাছে যাও। অনেকগুলো টাকা, তোমরা অনেক বছর খেতে পারবে। ফুলের মধ্যে লুকিয়ে নিয়ে যাও, না হলে আবার যে কেউ তোমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। কি বলেন আপু, এতগুলো টাকা? না না, আমি নিতে পারবো না। মা অন্য কিছু ভেবে আমাকে অনেক মারবে। একবার এক ভাইয়া আমাকে 10,000 টাকা দিয়েছিল, নিয়ে মার কাছে দিয়েছিলাম। তাই মা আমাকে অনেক বকেছিল, অনেক মেরেছিল। আর এইখানে তো দেখে মনে হচ্ছে অনেক অনেক টাকা। আমি তো জীবনে কখনো এত টাকা চোখেও দেখিনি। আপু প্লিজ নিয়ে যাও, তোমার মার ভালো করে চিকিৎসা করাবে। এই টাকাগুলো নিয়ে গিয়ে বলবে আপু দিয়েছে। আর কিছু যদি বলে আমি মাঝে মাঝে এখানে আসি বিকেলে, তোমার মাকে নিয়ে এসো, আমি বুঝিয়ে বলবো। ঠিক আছে আপু, ইউ আর সো লক্ষ্মী আপু। তারপর নেহা মেয়েটার সঙ্গে আরো বেশ কিছুক্ষণ কথা বলে হাসি ঠাট্টা করতে করতে অনেকটা সময় পার হয়ে গেলে মেয়েটা বাসায় চলে যায়। টাকাগুলো নিয়ে স্বাধীন নেহার কাছে আসে, ফুলগুলো নেহার কানের কাছে গুঁজে দিতে লাগে। নেহা অবাক হয়ে যায়, কিন্তু স্বাধীন কি কিছুই বলে না। তারপর নেহা উঠে পড়ে, স্বাধীন নেহার পিছু পিছু গাড়িতে গিয়ে বসে। নেহা গাড়ি স্টার্ট দিয়ে সোজা বাসায় চলে আসে। মেইন দরজা দিয়ে স্বাধীনের হাত ধরে ভিতরে প্রবেশ করে বসার রুমের দিকে তাকিয়ে দেখে নেহার মা আর বাবা দুজনে টিভি দেখছে। নেহা স্বাধীনকে নিয়ে তাদের সামনে দাঁড় করায়। আরো হাত শক্ত করে জড়িয়ে ধরে নেহার বাবা রেগে দাঁড়িয়ে পড়ে। নেহা, কি হচ্ছে এসব? চেঁচাচ্ছিলে আর এভাবে হাত জড়িয়ে ধরে রেখেছিস কেন স্যার? না বাবা, ছেড়ে দেওয়ার জন্য তো আর হাত ধরিনি। আর এ হচ্ছে আমার জামাই। মানে কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? এর মতো ফকিন্নির বাচ্চা কোথা থেকে করে নিয়ে এসে বলবি যে এটা তোমার মেয়ের জামাই, আর আমি তা মেনে নেব? হ্যাঁ বাবা, সত্যি। আর এটাই হলো আমার বিয়ের কাবিননামা, তুমি চাইলে দেখতে পারো। মারে, কি বলছিস তুই? দেখ, ফাজলামো করিস না। তুই তো ভালো করেই জানিস তোর বাবা ফাজলামি পছন্দ করে না। আর বাবা, কে তুমি? তোমার পরিচয় কি? আর তুমি নিহার ফ্রেন্ড, এটা তো কখনো দেখিনি।
তোমাদের কতবার বলতে হবে? হ্যাঁ, আমি ওকে বিয়ে করেছি, আর এই যে কাবিননামা দেখো, আর ও আমার ফ্রেন্ড না, আমার স্বামী। নেহা কাবিননামাটা তার মায়ের দিকে এগিয়ে দেয়। নেহার মা দেখে তার বাবার কাছে দেয়। নেহার বাবা রেগে কাবিননামাটা ছিঁড়ে ফেলে। নেহার কাছে এসে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। আচ্ছা, এই দিন দেখার জন্য তোকে বড় করেছি আমি। মানুষের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? হ্যাঁ, যাক, কারণে নিজের ভালোবাসার ছোট বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছি, তুই একই পথে হাঁটলি। বাবা, তুমি আমাকে মারতে পারলে? আর কি করেছে ছোট ক্ষতি? তোর ফুপি আমার বাসার কাজের ছেলেকে বিয়ে করছিল, আমরা তোর ফুপির বিয়ে মেনে নেইনি, বাড়ি থেকে বের করে দিয়েছি। সমাজের মানুষের সামনে মুখ দেখাতে পারবো না তার জন্য, আর তুই কিনা তাই করলি। বেরিয়ে যা বলছি, এখনই বেরিয়ে যাবি আমার বাড়ি থেকে। তোর মতো মেয়ে আমার দরকার নেই। এই কি বলছো তুমি? প্লিজ শান্ত হও, মাথা ঠিক করো। দেখো, ভুল করেছে, ওর বয়স ভুল করার, শোধরানোর বয়স নয় এখন আর। তুমি চুপ থাকো, তোমার কথা শুনি। মেয়েটা আজ এই দশা হয়েছে, তুমি এখনই ওকে এই বাড়ি থেকে বের করে যেতে বলবে, না হলে আমি দারোয়ান ডেকে ওদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, এই বলে দিলাম। দারোয়ান দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে না, আমরা নিজেরাই চলে যাচ্ছি। বাট মা বাবা, তোমরা এমনটা করবে আমি কখনো ভাবতেও পারি নাই। ভালোবাসি তাই ভালোবাসার মানুষকে বিয়ে করেছি। তোমরা আমার খুশি চাও না, তোমরা সব সময় তোমাদের নিজেদের স্ট্যাটাস দেখে গিয়েছো। থাকো তুমি তোমার স্ট্যাটাস নিয়ে, সম্পত্তি নিয়ে। কথাটা বলেই নেহা রাগ দেখিয়ে বের হয়ে যেতে লাগে। তখন নেহার বাবা পেছন থেকে বলে, কোথায় যাচ্ছিস? গাড়ির চাবি আর এটিএম কার্ড দিয়ে যা, তারপর দেখি কতদিন এই ঢাকা শহরে থাকতে পারিস। সেই দিন শেষে আমার কাছে আসতে হবে। নেহা রেগে পিছনে এসে গাড়ির চাবি এটিএম কার্ড টেবিলের উপর রেখে স্বাধীনকে নিয়ে বাইরে চলে আসে। ফুটপাত দিয়ে দুজনে হাঁটতে লাগে। স্বাধীন কি বলবে ভাষা খুঁজে পায় না। কি করলেন এটা আপনি? নিজের জেদের কাছে মা বাবার কাছ থেকে দূরে চলে আসলেন, আদেও কাজটা ঠিক করলেন না। আপনি যান, আঙ্কেল কি সব কথা আমি বসে বলবো, চলেন। কিছুই বলতে হবে না, আর বাবা কিছু বুঝতেও চাইবে না। আমি আমার বাবাকে ভালো করে চিনি, সব সময় নিজেটা দেখে গিয়েছে। ছেলে মেয়ে কোথাও সুখী হবে তা যেন তার চোখেই পড়ে না, আর চাইবো না তার কাছে দেখি তার টাকা পয়সা ছাড়া বাঁচতে পারি কিনা, দেখিয়ে দিব তাকে। আপু, আমাকে বিয়ে করার জন্য আঙ্কেল এত রেগে গিয়েছে, আমি বলে কি আমাদের বিয়ে তো আর বেশি দিন থাকবে না। অভিনয়ের বিয়ে, কিছুদিন পর তোমাকে ডিভোর্স দিয়ে দিবে। বাবার মনে কষ্ট না দিয়ে ধরে না থেকে যান, আঙ্কেলকে গিয়ে খুলে বলুন। চুপ করবি তুই? এত বেশি কথা বলছিস কেন? এমনিতেই ভালো লাগছে না, তার উপর তোর ঘ্যান ঘ্যান। চুপ করবি? হাঁটতে হাঁটতে নেহা ফুটপাতে বসে পড়ে। স্বাধীন নেহার পাশে বসে পড়ে, কোনো কথাই বলে না। যদি কিছু বলে আবার তার উপরে রাগ খাটায়, সে ভয়ে কিছুই বলে না। এখন কি করব কিছুই মাথায় আসছে না। আচ্ছা, তুই আর তোর ফ্রেন্ড তো ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকিস, তাই না? হ্যাঁ ঠিক, বাট কেন? কয়টা রুম? 3টা রুম আর একটা ডাইনিং রুম, কিন্তু আমাদের লাগে না, একটা রুমই যথেষ্ট। বাকি রুমগুলো পড়েই থাকে। কেন? তাহলে তো হয়েই গেল, চল তোর বাসাতে যাব। এইখানে আর কত রাত থাকবো? সময় তো আর কম হলো না, 12টা বাজছে। আরে আপু, কি বলেন আপনি? মাথা ঠিক আছে? আমার বাসাতে যাবেন মানে? ওইটা তো ব্যাচেলর বাসা হিসাবে ভাড়া নিয়েছি। আমি যদি বাসার মালিক দেখতে পাই যে সঙ্গে করে মেয়ে নিয়ে এসেছি, তাহলে তো আমাদেরকে বাসা থেকে বের করে দেবে। আরে না, কিছুই করবে না। আর আমি তো আর অন্য কোনো মেয়ে নই তোর বিয়ে করা বউ। কিছুই বলবে না, আমাদের কাবিননামা আর বিয়ের কথা বলবি, আর কিছুই বলবে না। তা না হয় বুঝতে পারলাম, বাট 2টা ছেলের সঙ্গে একই পথে থাকবেন, বিষয়টা কেমন দেখায় না নিজেদের মধ্যেই? 2টা ছেলে মানে? তুই আমার হাজবেন্ড আর একটা তোর ফ্রেন্ড। কি হয়েছে তোর? আপনার তো ফ্রেন্ডও আছে, তাদের সঙ্গে গিয়ে থাকতে পারবেন না? আরে ওরা সবাই হোস্টেলে থাকে, আর জামাই রেখে আমি হোস্টেলে থাকবো, কেমন দেখায় না? তারপর স্বাধীন নেহাকে তাদের ফ্ল্যাটে নিয়ে যেতে রাজি হয়ে যায়। একটা রিক্সা দাঁড় করে, তারপর তারা দুজন চলে আসে। স্বাধীন দরজার সামনে কলিং বেল দিতেই তার বন্ধু এসে দরজা খুলে দেয়। পাশে নেহাকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। এত রাতে আর সাথে নেহা আপু দেখছি। আর তোর ফোন কোথায়? এতবার ফোন করছি কিন্তু তোর ফোন বারবার বন্ধ দেখাচ্ছে। বাবা, তুই এসেছিস? আমরা কখন এসেছি, কিন্তু তোর তো কোনো নামগন্ধই নেই। এত রাত পর্যন্ত বাহিরে কি করিস? না বাবা,
মা বাবা তোমরা এখানে? স্বাধীন এইখানে তার মা বাবাকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়, বড় বড় করে তাকিয়ে থাকে, কি বলবে ভাষাই হারিয়ে ফেলে। বাবা, এই মেয়েটা কে তোর হাত ধরে আছে? স্বাধীন কিছু বলতে যাবে এর আগে নেহা মাথায় ওড়না দিয়ে স্বাধীনের হাত ছেড়ে নেহা স্বাধীনের মায়ের পাশে সালাম করতে লাগে। স্বাধীনের মা অবাক হয়ে নেহাকে উঠিয়ে দাঁড় করায়। কে মা তুমি? মা আর বলবে না, আপনার ছেলে বিয়ে করেছে, বললাম এখন দরকার নেই, সবাইকে জানিয়ে ধুমধাম করে না হয় পরীক্ষার পরে বিয়ে করব। কিন্তু না, আমার কথা আর শুনলো কই, জোর করে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করলো। ভালোবাসি তার কারণে, আর আমিও কিছু বলতে পারলাম না। নেহার কথা শুনে স্বাধীন অবাক হয়ে যায়, বড় বড় দৃষ্টিতে নেহার দিকে তাকিয়ে থাকে। পাশে স্বাধীনের বন্ধু, সেও অবাক হয়ে যায়। বিয়ে করেছো মানে? আচ্ছা ঠিক আছে, ভিতরে আসো তোমরা। তারপর স্বাধীন আর নেহা দুজনে ভিতরের রুমে প্রবেশ করে। স্বাধীনের মা দরজা আটকে স্বাধীনের দিকে বড় করে তাকিয়ে থাকে। স্বাধীন কি বলবে ভাষা হারিয়ে ফেলে, সে ফেঁসে গিয়েছে। তোকে এত বড় করেছি এই দিন দেখার জন্য, এর কারণেই তোকে আমি ঢাকায় আসতে দিচ্ছিলাম না। জানি তুই এরকম কিছু করবি, আমাদের কথা তোর একবারও মনে পড়লো না? মা প্লিজ এইভাবে ওনাকে বকবেন না, ওর কি দোষ বলেন? আমার বাসাতেও আমার বিয়ের জন্য প্যারা দিচ্ছিল, আর আমার জন্য ছেলে দেখা শুরু করেছিল। আমি বললেই রেগে আমাকে জোর করে বিয়ে করে। নেহার কথা শুনে স্বাধীনের মা বাবা রেগে রুমে গিয়ে দরজা আটকে দেয়। স্বাধীন নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারে না, ঠাস ঠাস করে নেহাকে থাপ্পড় লাগিয়ে দেয়। কি শুরু করেছিস তুই? হ্যাঁ, আমার জীবনটাকে নরক করে দিয়েছিস তুই। যবে থেকে তোর সঙ্গে দেখা হয়েছে আমার কি ভুল ছিল আমার তোদের কলেজে লেখাপড়া করতে আসা? এটা কি তাহলে আর লেখাপড়া করব না আমি? তোদের কলেজেও আর যাব না, আর তুই এখনই এই বাসা থেকে বের হয়ে যাবি। তোকে যেন না দেখি, যদি দেখি তাহলে তোকে জ্যান্ত পুঁতে ফেলবো, এই বলে দিলাম। আর সৌরভ, তোকে বুঝিয়ে বের করে দে। আচ্ছা তুই রুমে যা, আমি দেখছি বিষয়টা। তারপর স্বাধীন রেগে রুমে চলে যায়। স্বাধীনের বন্ধু আর নেহা দুজনে বসে কথা বলতে লাগে। এখন তাহলে আপু কি করবেন? আর স্বাধীন তো ঠিকই বলেছে, আপনার হাত খরচ চলাফেরা এইগুলো ওর একদমই আওতার বাইরে। ওর বাবা কি কি কাজ করে গ্রামের, ওর মা সেলাই মেশিনের কাজ করে, আর স্বাধীন তো এখানে এসে লেখাপড়া করে প্লাস রেস্টুরেন্টে জব করে, আপনি তো জানেনই। কিন্তু কি করব, ওকে যে কখন কিভাবে ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও জানি না, হয়তো বা সবার সঙ্গে মজা করতে করতে। কিন্তু ও তো আপনাকে ভুল বুঝছে, কি করা যায়? কি করা যায় কিছুই তো মাথায় আসছে না আমার। আচ্ছা যান, রুমে যান, আমি দেখছি। তারপর নেহা স্বাধীন যে রুমে গিয়েছে সে রুমে গিয়ে দরজা আটকিয়ে দেয়। স্বাধীন সেদিকে তাকিয়ে নেহাকে দেখতে পেয়ে রেগে যায়। ব্যাপার, আপনি এখনো বাইরে যাননি নাকি? কথা কানে পৌঁছায়নি আপনার? এখনই বাসা থেকে বেরিয়ে যাবেন? জামাইকে রেখে কোথায় যাব? আর বিয়ে করেছি আজকে, বাসরাত না করলে কেমন হয় না? কথাটা বলেই নেহা স্বাধীনের দিকে এগিয়ে আসতে লাগে। স্বাধীন ভয়ে পিছিয়ে যেতে লাগে। এক পর্যায়ে পা খাটের সঙ্গে লেগে খাটের উপরে পড়ে যায়। নেহা স্বাধীনের উপরে গিয়ে উঠে বসে, তারপর স্বাধীনের ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে দেয়। এভাবে স্বাধীনকেও উত্তেজিত করে তোলে। পরে দুজনে বাসরাত করতে লাগে। পরের দিন সকালবেলা স্বাধীনের ঘুম ভেঙে যায়। উঠে বাহিরে আসে, দেখে তার মা বাবা চলে যাচ্ছে ব্যাগ গুছিয়ে। স্বাধীন তার মায়ের কাছে গিয়ে পা জড়িয়ে ধরে কান্না করতে লাগে আর বলতে লাগে, মা প্লিজ তোমরা যেও না, আমাকে ভুল বুঝো না। আর জানো নেহা কি তোমার ভাইয়ের মেয়ে, তোমার ভাস্তি হয়। কি ইমরানের মেয়ে মানে? হ্যাঁ মা, তোমাদের নেহাকে আর আমাকে বের করে দিয়েছে। কি তাহলে আমার ফুপি তুমি? এতদিন কোথায় ছিলে? তুমি জানো মা বাবা তোমাকে কত খুঁজেছে, কিন্তু কোথাও খুঁজে পায়নি। তখনই দরজায় কলিং বেলের শব্দ হয়। স্বাধীনের বন্ধু গিয়ে দরজা খুলে দেয়। তখনই ভিতরে প্রবেশ করে নেহার মা আর বাবা। স্বাধীন আর নেহা যতটা অবাক না হয়, নেহার মা আর বাবা তার থেকেও বেশি অবাক হয়। মুক্তি, ছোট বোন আমার, তুই এখানে? হ্যাঁ আমি, আর স্বাধীন হলো আমার ছেলে। সত্যি, যাক ভালোই হলো। আর তুই কোথায় ছিলি এত বছর? এত খুঁজলাম, এত জায়গাতে দেখলাম, কিন্তু কোথাও থেকে খুঁজে পেলাম না। গ্রামে ছিলাম, স্বাধীন আসছি, আর তোদের জন্য অনেক অনেক দোয়া রইল, সুখে সংসার কর। কথাটা বলে স্বাধীনের মা আর বাবা চলে যেতে যাবে, তখন নেহার বাবা গিয়ে স্বাধীনের মায়ের পা জড়িয়ে ধরে স্বাধীনের মা খানিকটা দূরে চলে যায়।
ভাইয়া কি করছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? বড় হয়ে ছোট বোনের পা কেউ জড়িয়ে ধরে নাকি? তোর সঙ্গে যে অন্যায় করেছি, তোর পা জড়িয়ে ধরে ক্ষমা চাইলেও জানি তার প্রায়শ্চিত্ত করতে পারবো না। প্লিজ বোন, আমাকে ক্ষমা করে দে, আর সব কিছু ভুলে গিয়ে চল আমাদের বাড়িতে। দেখ, তুই ছাড়া আমাদের বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে। আমরা বুঝতে পারছি আমাদের ভুল। স্বাধীন তোর ছেলে, আমি তো জানতামই না ওরা বিয়ে করেছে, অনেক কষ্ট পেয়েছি আমি, কিন্তু রাতে সব বুঝতে পারি, তাই সকালে চলে এসেছি তাদের নিয়ে যেতে। আমিও মেনে নিয়েছি। চল প্লিজ আমাদের সাথে। কান্না করতে করতে নেহার বাবা কথাগুলো বলে স্বাধীনের মা নিজেকে সামলাতে না পেরে নেহার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। তারপর সবাই চলে যায় নেহাদের বাসায়। সকালের খাবার খেতে লাগে। আজ খাবার টেবিলে পূর্ণতা পেল। নেহার বাবার কথা শুনে সবাই হাসতে লাগে। তারপর সবাই আনন্দে খাওয়া দাওয়া শেষ করে বসে আড্ডা দিতে লাগে। অনেকটা সময় পার হয়ে যায়। তারপর যে যার রুমে চলে যায়। স্বাধীন বসে থাকে। তখন নেহা স্বাধীনের হাত ধরে তার রুমে গিয়ে দরজা আটকে দেয়। না, এখন কিছু পারবো না। রাতে এমনিতে অনেকবার হয়েছে, এখন শরীরে একটুকু এনার্জি নেই। সেটা বললে তো আর হবে না। আমি যেরকম আমার হাজবেন্ডেরও সেই রকমই হতে হবে। কথাটা বলেই নেহা বাঁকা হাসি দিয়ে স্বাধীনের উপরে ঝাঁপিয়ে পড়ে। সমাপ্ত।